হ্যালো স্টুডেন্টস। তো আগের দিন আমরা অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস শুরু করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে প্রবেশ করেছি। তো আগের দিন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল, তার ত্রুটি এবং বোর তত্ত্বের ধারণা, বোর তত্ত্বের তিনটি বিশেষ মতবাদ অর্থাৎ স্বীকার্য বিষয়গুলি এবং বোর তত্ত্বের সাহায্যে কীভাবে হাইড্রোজেন অনুরূপ পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করা যায় সেটা শিখেছি। তো হাইড্রোজেন অনুরূপ কেন বলছি আমি? হাইড্রোজেনের কতগুলো ইলেকট্রন থাকে? হাইড্রোজেন পরমাণুর একটি মাত্র ইলেকট্রন থাকে। অর্থাৎ এই যে বোর তত্ত্ব, এটা কিন্তু কেবলমাত্র ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য। সেই জন্য হাইড্রোজেন অনুরূপ কথাটা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এমন কোনো যদি পরমাণু পাওয়া যায়, যদিও হাইড্রোজেন ছাড়া এমন পরমাণু পাওয়া খুব মুশকিল যাতে একটা মাত্র ইলেকট্রন আছে, সেরকম আয়ন হতে পারে। যেমন ধরো হিলিয়াম প্লাস আয়ন, ঠিক আছে, লিথিয়াম 2 প্লাস আয়ন। এখানে তাহলে কতগুলো করে ইলেকট্রন আছে? এখানে না একটা করে ইলেকট্রন আছে। তাহলে এরকম ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে বোর তত্ত্বটা প্রযোজ্য। এটা এর একটা ড্রব্যাক বা লিমিটেশনস বলতে পারো, সেটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। যাই হোক, আজকে আমরা কি করব, ফার্স্ট আমরা বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন অনুরূপ পরমাণুর এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির রাশিমালাটা কী হবে সেটা আমরা প্রথমে নির্ণয় করে দেখাবো। কিভাবে নির্ণয় করা যাচ্ছে, খুব সহজ। দেখো, আগের ক্লাসটা যারা অ্যাটেন্ড করেছো তাদের ক্ষেত্রে খুবই সহজ। তাহলে এনতম কক্ষে আবর্তনশীল কোনো ইলেকট্রনের মোট শক্তি ইএন, এন ফর যে এনতম কক্ষে আবর্তনশীল বলে এখানে এনটা দেওয়া হয়েছে। মোট শক্তি সমান আমরা কি জানি? গতিশক্তি প্লাস স্থিতিশক্তি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তো কাইনেটিক এনার্জি আমরা সবাই জানি, গতিশক্তির রাশিমালা কি? হাফ এমভি স্কোয়ার। কিন্তু স্থিতিশক্তিটা কত? দেখো, আমি একটা রাশিমালা এখানে লিখেছি, মাইনাস জেড স্কোয়ার বাই আর। এটা কোথা থেকে এলো একটু পরে জাস্ট আমি বলছি তোমাদেরকে, এই ক্লাসেই আমি বলবো। তাহলে গতিশক্তির রাশিমালা হাফ এমভি স্কোয়ার, স্থিতিশক্তির রাশিমালা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই আর। এখন হাফ এমটা রাখলাম, এই ভি স্কোয়ারের পরিবর্তে দেখো আমি একটা মান বসেছি জেড স্কোয়ার বাই এম আর। এটা কোথা থেকে পেলাম? না, আগের দিন যখন আমরা রেডিয়াসের রাশিমালাটা নির্ণয় করছি তখন 1 নম্বর সমীকরণ যেটা পেয়েছিলাম, দেখবে ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর। যাদের কাছে কপিটা আছে তোমরা দেখবে 1 নম্বর সমীকরণ কখন পেয়েছি? আমরা রেডিয়াস যখন নির্ণয় করেছিলাম, অর্থাৎ এনতম কক্ষে আবর্তনশীল কোনো ইলেকট্রনের ব্যাসার্ধের রাশিমালার সময় 1 নম্বর সমীকরণ এটা ছিল। সেখান থেকে আমি এই মানটা বসিয়েছি। আর এখানে প্লাসে মাইনাসে, তাহলে মাইনাস হলো মাইনাস জেড স্কোয়ার বাই আর। তো এখানে আমরা লেখা ছিল যে ভি স্কোয়ার সমান জেড স্কোয়ার বাই এম আর। এটা আগের থেকে পেয়েছি বলে এটা বসলাম। তাহলে এটা সমান, দেখো এম এম কেটে গেল, তাহলে কী দাঁড়ালো? হাফ জেড স্কোয়ার বাই আর মাইনাস জেড স্কোয়ার বাই আর ইকুয়াল টু, মাইনাস করলে কত দাঁড়াচ্ছে? যে মাইনাস জেড স্কোয়ার বাই 2আর। এটাকে দেখো আমি আরটাকে আবার আলাদা করে নিয়েছি, মাইনাস জেড স্কোয়ার বাই 2 ইন্টু 1 বাই আর দিয়ে আরের যে রাশিমালাটা আগের দিন প্রতিষ্ঠা করেছিলাম সেটা জাস্ট এখানে পুট করেছি। আর সমান কী ছিল? এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার। সেটা জাস্ট উল্টে গেছে, এখানে বসিয়েছি। তাহলে আমরা কি পেলাম? ইএন, এন ফর এনতম কক্ষে, সেই জন্য লিখেছি ইএন ইকুয়াল টু, তাহলে এটা ক্যালকুলেট করলে কত দাঁড়াবে? মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। তাহলে এই যে সমীকরণটা, এই সমীকরণটি হলো হাইড্রোজেন বা হাইড্রোজেন অনুরূপ পরমাণুর ক্ষেত্রে এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তিমাত্রা সমীকরণ। তো এখানে একটা কোশ্চেন হতে পারে যে স্যার, শক্তির রাশিমালাতে কেন নেগেটিভ চিহ্নটা কোথা থেকে এলো? শক্তি তো জেনারেলি পজিটিভ হয়, নেগেটিভ কেন সেটাও আমরা এক্সপ্লেন করব। তার আগে আমরা যেটা বললাম যে স্থিতিশক্তির রাশিমালাটা কত দাঁড়িয়েছিল? স্থিতিশক্তি হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই আর। এটা কী করে হলো সেটা আমরা ক্যালকুলেট করে দেখাচ্ছি, একটু ভালো করে শোনো, তাহলে প্রত্যেকেই বুঝতে পারবে তোমরা। দেখো, স্থিতিশক্তি কাকে বলে এটা জানতে হবে। ইলেকট্রনের ক্ষেত্রে স্থিতিশক্তি মানে কি? তার মানে ধরো কি বলা হচ্ছে, সংজ্ঞাটা, ডেফিনেশনটা কি বলছে দেখো, অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে নিউক্লিয়াসের পরিধির মধ্যে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে আর দূরত্ব মানে কি? ধরো নিউক্লিয়াস আছে, সেখান থেকে আর দূরত্বে এন সমান 1, মানে 1 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, বা 2 নম্বর ঘুরলে সেটা তো হবে না, সব থেকে মিনিমাম যে দূরত্বটা সেটা আর ধরেছি আমি, মানে রেডিয়াসটা। তার মানে কি বললাম? অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে নিউক্লিয়াসের পরিধির মধ্যে, মানে হচ্ছে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে নিয়ে আসার জন্য। আরটা কি? না রেডিয়াস, ঠিক আছে। তাহলে ওই যে পরমাণুর যে ব্যাসার্ধ, তো পরমাণুর ব্যাসার্ধ তোমরা জানো কাকে বলে? না, পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ কক্ষে যে ইলেকট্রনটা আছে তার যে দূরত্ব, সেটা হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে
অসীম দূরত্ব থেকে একটি ইলেকট্রনকে নিউক্লিয়াস থেকে আর দূরত্বে, আর মানে বুঝতে পারলো কি বললাম একটু আগে আমরা, তাহলে আর দূরত্বে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় কৃতকার্য। তাহলে অসীম দূরত্বে একটা ইলেকট্রন আছে, সেখান থেকে তাকে নিউক্লিয়াসের পরিধির মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ নিউক্লিয়াস থেকে যে ব্যাসার্ধ যেটা আছে সেই ব্যাসার্ধের মধ্যে নিয়ে আসতে হবে, মানে আর দূরত্বে নিয়ে আসতে হবে। তার জন্য যে কার্যটা করা হবে সেটাকে বলা হচ্ছে এখানে স্থিতিশক্তি, ইলেকট্রনের স্থিতিশক্তি। তাহলে এটা সমান কি হবে না, আমরা জানি যখন তুমি ওটাকে নিউক্লিয়াসের আকর্ষণের মধ্যে নিয়ে আসছো, তখন নিউক্লিয়াসের মধ্যে টোটাল আধান আমরা কত ধরেছিলাম আগের দিন, জেডি। আর ইলেকট্রনের আধান কি ধরলাম, একটা ইলেকট্রনের আধান, যেহেতু একটা ইলেকট্রন আছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে ই, তাহলে জেডি ইন্টু ই, জেডি স্কোয়ার। কুলম্বীয় আকর্ষণ বল আমরা কি জানি, ওই আধান দুটির মানের গুণফলের সাথে সমানুপাতিক, তাহলে জেডি ইন্টু ই জেডি স্কোয়ার। আর উহাদের মধ্যেকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে বাই আর স্কোয়ার। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, এই আকর্ষণ বলটার মান জেডি স্কোয়ার বাই আর স্কোয়ার। আর ডিআর মান হচ্ছে এই ওই যে অসীম দূরত্ব থেকে তুমি এই যে আর দূরত্বে নিয়ে এলে এর জন্য ক্ষুদ্রাতি যে ক্ষুদ্র পরিবর্তন ডিআর, এটাকে সমাকলন, এটা হচ্ছে ইন্টিগ্রেশন মার্ক, ইন্টিগ্রেশন চিহ্ন এইভাবে। তাহলে কোথা থেকে কোথায় নিয়ে এসছো না, একটা লিমিট দেওয়া হয়েছে ইনফিনিটি থেকে, মানে অসীম দূরত্ব থেকে তুমি আর দূরত্বে নিয়ে এসছো। তাহলে এটা টোটাল যে যোগফলটা সমাকলন করলে আমরা যেটা পাবো, মানে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো, এই যে মানটা এখান থেকে ক্যালকুলেট করা যাবে সেটাই হচ্ছে স্থিতিশক্তি। তাহলে এই যে আকর্ষণ বল থেকে এই মানটা পেয়েছি, এটা ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তন, তাহলে কোথা থেকে কোথায় নিয়ে এসেছি না ইনফিনিটি থেকে আরে নিয়ে এসেছি, তাহলে এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট। তাহলে ইনফিনিটি থেকে আর দূরত্বে নিয়ে এসেছি, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার ইন্টু ডিআর সমান, দেখো এই ডিআর এর পরিবর্তনের সাথে আর এর পরিবর্তনটা ম্যাচ খাচ্ছে, কিন্তু জেড স্কোয়ারের সাথে এই ডিআর বা আর এর কোনো সম্পর্ক নেই, সেই জন্য এটা কনস্ট্যান্ট ক্ষেত্রে, তাই এটাকে আমি আলাদা করে নিচ্ছি, জেড স্কোয়ারটা ইন্টিগ্রেশনের বাইরে রেখে দিয়েছি, এটাকে ইন্টিগ্রেশন করা যাবে না, দিয়ে আবার ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে ইনফিনিটি আর, তাহলে আরটাকে উপরে তুলে দিলে সূচকের নিয়ম অনুযায়ী আর টু দি পাওয়ার -2 ডিআর। এখন তাহলে এটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন ইনফিনিটি টু আর টু দি পাওয়ার -2 ডিআর। এখন দেখো একটা সূত্র আমি লিখেছি, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এই সূত্রটা হচ্ছে, এটা ক্যালকুলেট করলে দাঁড়ায় এটা সমান এক্স টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস সি, সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এটা হচ্ছে ইনডেফিনাইট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে, কিন্তু যদি ডেফিনাইট হয় মানে হচ্ছে যদি এটা লিমিট না থাকে তখন এই ধ্রুবকটা দিতে হয়, কিন্তু যদি লিমিট দেওয়া থাকে ডেফিনাইট ইন্টিগ্রাল হয় তাহলে সেক্ষেত্রে এই ধ্রুবকটা দেওয়ার দরকার নয়। এখানে লিমিট আছে তাই এখানে কোনো ধ্রুবক দেওয়া হচ্ছে না, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করছি। এই সূত্রটা অ্যাপ্লাই করলে কি দাঁড়াচ্ছে, তাহলে জেড স্কোয়ারটা কনস্ট্যান্ট বলে বসে গেছে, ইন্টু তাহলে এটা ধরে নাও আর টু দি পাওয়ার এন ডিআর, তাহলে কী হবে আর টু দি পাওয়ার n+1 বাই n+1, তাহলে এন এর মান কত এখানে -2, তাহলে আর টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1 ইকুয়াল টু জেড স্কোয়ার ইন্টু তাহলে আর টু দি পাওয়ার -1 বাই -1, এটা সমান কি দাঁড়াচ্ছে, তাহলে মাইনাস থেকে গেল আটটা, আর টু দি পাওয়ার -1 1 বাই আর, তাহলে মাইনাস জেড স্কোয়ার বাই আর, সেই মানটাই দেখো আমরা এখানে স্থিতিশক্তির মানে পুট করেছিলাম মাইনাস জেড স্কোয়ার বাই আর। এইভাবে স্থিতিশক্তিটা ক্যালকুলেট করা হয়, বোঝা গেছে? ওকে, এবার দেখো তাহলে আমরা একটু আগেই বললাম যে এই যে এনার্জির ইকুয়েশনে আমরা একটা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি, এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের শক্তির সমীকরণটা হচ্ছে En সমান -2π² z² m e⁴ বাই n² h²। এই নেগেটিভ চিহ্নের তাৎপর্যটা কি না, যখন n টেন্ডস টু ইনফিনিটি, মানে ইনফিনিটির থেকে n টেন্ডস টু ইনফিনিটি, মানে এখানে n এর মানটা যদি ইনফিনিটি হয়, অসীম দূরত্বে হয়, তখন ইএনটা কত হবে, ইএনটা টেন্ডস টু 0, কারণ 1/∞ মানে 0 আমরা জানি। অর্থাৎ যখন কোনো ইলেকট্রন নিউক্লিয়াস থেকে অসীম দূরত্বে থাকে তখন তার শক্তি 0 হয়। এখন ওই ইলেকট্রনটিকে যদি অসীম দূরত্ব থেকে এনতম কক্ষপথে নিয়ে আসতে হয় তাহলে কিছু পরিমাণ কার্য করতে হবে, কারণ নিউক্লিয়াসের পরিধির মধ্যে আনতে হচ্ছে, অসীম দূরত্ব থেকে কিছু পরিমাণ কার্য করতে হবে, এর ফলে কিছু শক্তি তোমাকে খরচ করতে হবে, কিছু শক্তি ব্যয়িত হয়। যেহেতু অসীম দূরত্বে শক্তির পরিমাণ ছিল 0 এবং কার্য সম্পাদনের জন্য, কী জন্য কার্য সম্পাদন হলো না, অসীম দূরত্ব থেকে তুমি আর দূরত্বে নিয়ে আসছো, সেই জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয়িত হয়। তাহলে এই ব্যয়িত হচ্ছে মানে কিছু খরচ হয়ে যাচ্ছে, তার খরচ মানে নেগেটিভ আমরা জানি, তাই ইলেকট্রনের শক্তির মানটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, এখন এই ঋণাত্মক চিহ্নের তাৎপর্য যদি তোমাকে বলা হয় তাহলে সহজে তুমি এই 2 লাইনে লিখতে পারো যে শক্তির সমীকরণে ঋণাত্মক চিহ্নের তাৎপর্য হলো ইলেকট্রন ওই পরিমাণ শক্তি দ্বারা স্থায়ী হয়, অর্থাৎ মাইনাস চিহ্নটা ইলেকট্রনের স্থায়িত্বের জন্য ব্যবহার করা হয়েছে, মানে স্থায়িত্বের প্রতিরূপ বলতে পারো। ঠিক আছে, তো এন এর মান যত বাড়তে থাকবে, দেখো এন নিচে n² আছে, এনটা যেহেতু নিচে আছে তাই এন এর মান বাড়লে ঋণাত্মক মানটা কী হবে না কমে যাবে, অর্থাৎ ইলেকট্রনের স্থায়িত্ব হ্রাস পাবে। তার মানে n = 1 থেকে 2 থেকে 3 যত উপর দিকে তুমি যাবে, মানে কক্ষপথের সংখ্যা যত বাড়তে থাকবে ঋণাত্মক মানটা কমতে থাকবে, তার মানে ইলেকট্রনের স্থায়িত্ব হ্রাস পাবে। তার মানে যখন নিউক্লিয়াসের কাছাকাছি যখন ইলেকট্রন আছে তখন তার
কি হচ্ছে না স্থায়িত্ব বেশি হবে, যত দূরে চলে যাবে তার স্থায়িত্বটা তত হ্রাস পাবে। সেই জন্য তো যেটা বাইরের কক্ষে যে ইলেকট্রনটা থাকে সেটাকে সহজে তুমি বাইরে বার করে নিতে পারো এবং আয়ন তৈরি করতে পারো, কিন্তু যেটা ভেতরে থাকে যে ইলেকট্রনগুলো সেগুলোকে তুমি সহজে বাইরে বার করতে পারবে না, কারণ সেগুলো নিউক্লিয়াস দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা কি আসছি, নেক্সট আমরা আরেকটা ইকুয়েশন এস্টাবলিশ করব যে তরঙ্গ সংখ্যা সম্পর্কিত রিডবার্গ ইকুয়েশন অফ ওয়েভ নাম্বার। তো আমরা ওয়েভ লেন্থ শিখেছি, ওয়েভ নাম্বার কি সেটা আমরা একটু পরে শিখবো, এবং সেই সংক্রান্ত রিডবার্গ ইকুয়েশন, এটা রিডবার্গ ইকুয়েশন নামে পরিচিত, এটা কি করে তৈরি করা যায় সেটা আমরা দেখছি। যখন কোনো ইলেকট্রন হাইড্রোজেন বা হাইড্রোজেন অনুরূপ পরমাণুর, হাইড্রোজেন অনুরূপ মানে হচ্ছে ওয়ান ইলেকট্রনিক সিস্টেম, N2 তম কক্ষপথ থেকে N1 তম কক্ষপথে লাফিয়ে নেমে আসে, তার মানে ধরো একটা হায়ার লেভেলে ছিল, হায়ার এনার্জি লেভেলে ছিল একটা ইলেকট্রন, সেখান থেকে একটা লোয়ার এনার্জি লেভেলে নেমে এলো, এখানে N2 থেকে N1 তম কক্ষপথে নেমে এসছে। N2 গ্রেটার দেন N1 মানে N2 এর এনার্জি বেশি, N1 এর কম, তখন হায়ার এনার্জি লেভেল থেকে লোয়ার এনার্জি লেভেলে নেমে এসছে। তখন নির্গত আলোক রশ্মি কিছু পরিমাণ সে মানে যে একটা তরঙ্গ দৈর্ঘ্যের আলো সে নির্গত করবে, সেই নির্গত আলোক রশ্মির আমরা তরঙ্গ দৈর্ঘ্যটা ধরলাম ল্যামডা আর কম্পাঙ্ক ধরলাম নিউ। যদি কম্পাঙ্কটা নিউ হয় তাহলে বোর তত্ত্ব থেকে আমরা জানি, মানে লেখা যায় কি না ডেল্টা ই মানে এনার্জি ডিফারেন্সটা সমান কত, না এইচ নিউ, ই সমান এইচ নিউ আমরা জানি, ইকুয়াল টু ই এন টু মাইনাস ই এন ওয়ান, যেহেতু এর এনার্জিটা বেশি এটা আগে লিখেছি মাইনাস ই এন ওয়ান। এবারে ই এন টু মানে ই এন এর সমীকরণটা আমরা এস্টাবলিশ করছি, জাস্ট এন এর জায়গায় এন টু বসিয়ে দাও, তাহলে মাইনাস 2π² z² m⁴ বাই, এখানে ছিল n² h², তো n2 বলে n2² h², আর এখানে দেখো মাইনাসটা রেখেছি আর en এর জায়গায় ওই সমীকরণই বসেছি, জাস্ট n1 এর জন্য n1² বসেছি। তাহলে এইটা ক্যালকুলেট করলে কি দাঁড়াবে দেখো, না এটা ক্যালকুলেট করলে কি দাঁড়াচ্ছে না এটা সমান এইচ নিউ সমান, তাহলে ওই ডেল্টা ই সমান এইচ নিউ ছিল, এইচ নিউ সমান মাইনাস 2π² z² m⁴ n2² h² মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 2π² z² m⁴ বাই n² h² n1² h²। তো এখানে যেটা কমন পার্ট 2π² z² m⁴ বাই h², এটা কমন নিলে দাঁড়াচ্ছে ভেতরে কি থাকলো 1/n1² মাইনাস 1/n2², এটা প্লাস বলে এটা আগে লিখেছি, মাইনাস বলে পরে লিখেছি। তো এবার দেখো তাহলে এইচ নিউ জায়গায় শুধু নিউ লিখলাম, তো এইচটাকে ওইদিকে ট্রান্সফার করে দিলাম, কি দাঁড়ালো তাহলে h²টা h³ হয়ে গেল, একই থাকলো বাকিটা। এবার নিউ সমান আমরা কি জানি c/λ, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ল্যামডাটা জানি তরঙ্গ দৈর্ঘ্য ওয়েভ লেন্থ, তাহলে নিউ সমান c/λ, ওই সেম থাকলো, এখানে লিখে দিচ্ছি যেহেতু নিউ সমান c/λ। এখন তো 1/λ সমান কী হবে, সিটাকে এই পাশে ট্রান্সফার করে দিলে এটা হয়ে যাবে CH3, ঠিক আছে, বাকিটা একই থাকলো। এখন এই যে 1/λ এটাকেই বলা হচ্ছে নিউ বার, তাহলে 1/λ মানে 1 তরঙ্গ দৈর্ঘ্য সমান হচ্ছে তরঙ্গ সংখ্যা, দেখো সাইডে লেখা আছে 1/λ সমান হচ্ছে নিউ বার সমান তরঙ্গ সংখ্যা, আর বাকি যেটা কনস্ট্যান্ট পার্ট 2π² z² m⁴ বাই CH3, এটাকে ধরা হচ্ছে জেডটা বাদ দিলে বাকি পার্টটা মানে 2π² m⁴ বাই CH3, এটাকে বলা হচ্ছে আর, আর মানে হচ্ছে দেখো কি লিখেছি 2π² m⁴ বাই CH3, এই আরটাকে বলা হচ্ছে একটা ধ্রুবক, এটি রিডবার্গ কনস্ট্যান্ট নামে পরিচিত বা রিডবার্গ ধ্রুবক নামে পরিচিত, বিজ্ঞানীর নাম অনুযায়ী এটা হয়েছে রিডবার্গ কনস্ট্যান্ট। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ালো, যদি জেড পরমাণু ক্রমাঙ্কটা সবার ক্ষেত্রে তো সমান হবে না, যেমন ধরো আমরা যদি লিথিয়াম 2+ নিই তাহলে সেক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক হবে 3, সুতরাং জেডের মান 3 বসাতে হবে। তাহলে হাইড্রোজেন অনুরূপ মানে 1 ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে রিডবার্গ ইকুয়েশন হলো এটা, নিউ বার ইকুয়াল টু RZ² 1/n1² মাইনাস 1/n2²। এখন যদি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা এটা দেখি তাহলে জেড ইকুয়াল টু 1 হবে, তখন নিউ বার সমান R 1/n1² মাইনাস 1/n2², জেডের মান 1 বসিয়ে দিয়েছি। তাহলে এই সমীকরণটি হলো হাইড্রোজেন পরমাণুর এক বোর কক্ষ থেকে মানে N2 তম কক্ষ থেকে অন্য বোর কক্ষে যেমন N1 তম কক্ষে ইলেকট্রন স্থানান্তরণের তরঙ্গ সংখ্যা সম্পর্কিত রিডবার্গ সমীকরণ। তার তরঙ্গ সংখ্যা মানে কি, নিউ বার সমান 1/λ। হাইড্রোজেনের ক্ষেত্রে প্রাপ্ত এই আর এর মান, এখানে যদি আমরা এই যে আর এর এই যে মানগুলো দেখা গেল সবই কনস্ট্যান্ট, পাই এম মাস অফ ইলেকট্রন, ই হচ্ছে জানো তোমরা ইলেকট্রন আধান, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সবই মান জানো। এটা যদি সিজিএস পদ্ধতিতে মানগুলো বসানো হয় তাহলে কত দাঁড়াবে না 109677 সেন্টিমিটার ইনভার্স, তাহলে নিউ বারের এককটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, 1/λ সেজন্য সেন্টিমিটার ইনভার্স হয়েছে, যা পরীক্ষালব্ধ মান 109737 সেন্টিমিটার ইনভার্সের খুব কাছাকাছি। তাহলে আর এর পরীক্ষালব্ধ মান এটা, আর আর এর থিওরিটিক্যাল মান তাত্ত্বিক মান যেটা তুমি এই সমীকরণ এই যে এখান থেকে পেয়েছো সেই মানটা হচ্ছে এটা প্রায় কাছাকাছি। তার মানে এটার থেকে আমরা কী ধারণা করতে পারি
না এই সমীকরণ থেকে মানে এই মানটা থেকে আমরা বুঝতে পারছি যে বোর তত্ত্বটা কিন্তু অনেকটাই সঠিক, পরমাণু মডেল হিসাবে এর যথেষ্ট সাকসেসফুল। কারণ যেহেতু তাত্ত্বিক মান আর প্র্যাকটিক্যাল মান মানে থিওরিটিক্যাল মান আর এক্সপেরিমেন্টাল মান যেহেতু মিলে যাচ্ছে, তার মানে বোর তত্ত্বে যা যা বলেছেন সেটা কিন্তু অনেকটাই সঠিক, এই ধারণাটা আমরা করতে পারি। শুধু তাই নয়, এই সমীকরণের সাহায্যে বিজ্ঞানী বোর হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দেন। হাইড্রোজেনের যে স্পেকট্রাম ওয়ান ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে যে বর্ণালী কীভাবে হয় সেটার ব্যাখ্যা কিন্তু দেওয়া যাচ্ছে এই সমীকরণের সাহায্যে। এইটা নিয়ে, এই বর্ণালী, হাইড্রোজেন পরমাণু বর্ণালী নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ওকে, নেক্সট দেখো, আমরা নেক্সট টপিকে আসছি। রিডবার্গ সমীকরণ থেকে হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভব নির্ণয়। কিভাবে আয়নন বিভবটা নির্ণয় করবে রিডবার্গ সমীকরণের সাহায্যে। দ্য ডিটারমিনেশন অফ আয়নোসেন পোটেন্সিয়াল অর আয়নোসেন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ফ্রম রিডবার্গ ইকুয়েশন। না, প্রথমে জানতে হবে আমাদের এই আয়নোসেন পোটেন্সিয়াল বা আয়নন বিভবটা কী। না, যে পরিমাণ শক্তি প্রয়োগ করলে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষ থেকে ইলেকট্রনটিকে অসীম দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়ার ফলে H+ আয়ন উৎপন্ন হয়, সেই পরিমাণ শক্তিকে হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভব বলে। তার মানে ধরো সব থেকে কাছের কক্ষ কোনটা, না n=1 মানে কে কক্ষ বা যেটা, সেখান থেকে ইলেকট্রনটিকে অসীম দূরত্বে যদি নিয়ে চলে যাওয়া যায় তাহলে কি হবে না, তখন ইলেকট্রনের উপর আর নিউক্লিয়াসের আকর্ষণ বল থাকবে না। তখন কি হবে, একটা ক্যাটায়ন তৈরি হবে, এক একক ধনাত্মক চার্জ বিশিষ্ট একটা আয়ন তৈরি হবে, যেখানে এক্ষেত্রে যেটা হচ্ছে H+ আয়ন। এটা উৎপন্ন হওয়ার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন, তার মানে কোনো একটি পরমাণুর নিউক্লিয়াস থেকে মানে নিউক্লিয়াসের আকর্ষণ বলটাকে ছাড়িয়ে সবচেয়ে বাইরের কক্ষে যে ইলেকট্রনটা আছে, নিউক্লিয়াসের আকর্ষণ বলটাকে ছাড়িয়ে সেই ইলেকট্রনটাকে কী করতে হবে না, কী করতে হবে, অসীম দূরত্বে নিয়ে চলে যেতে হবে। দিলে এক একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়নটা তৈরি হবে। এটা তৈরি করার জন্য যে ন্যূনতম শক্তির প্রয়োজন, যে মিনিমাম এনার্জির প্রয়োজন, সেটাকে বলা হচ্ছে ওই পরমাণুর আয়নন বিভব। এই ক্ষেত্রে হাইড্রোজেনের একটাই কক্ষ আছে বলে আমি শুধু লিখেছি n=1 হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে। অন্য পরমাণুর ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনটাকে কোথা থেকে বার করতে হবে না, সর্ববহিস্থ কক্ষপথ থেকে। ঠিক আছে, দিলে কি হবে না, এক একক ধনাত্মক চার্জ বিশিষ্ট ক্যাটায়ন তৈরি হবে। এই জন্য যে শক্তিটা প্রয়োজন সেটাকে বলা হচ্ছে তার আয়নন বিভব। তাহলে আয়নন মানে আয়ন তৈরি হচ্ছে, কি তৈরি হচ্ছে, ক্যাটায়ন তৈরি হচ্ছে। তাহলে কোথা থেকে ইলেকট্রনটা নির্গত করতে হবে, তার সর্ববহিস্থ কক্ষপথ থেকে। কটা ইলেকট্রন না, এক্ষেত্রে একটা ইলেকট্রন। আবার সেকেন্ড যদি তুমি আরও একটা ইলেকট্রন বার করতে চাও, যদি কারো এক্সট্রা ইলেকট্রন থাকে, একাধিক ইলেকট্রন থাকে সর্ববহিস্থ কক্ষে, সেটাকে বলা হবে দ্বিতীয় আয়নন বিভব। এটা নিয়ে আমরা পরে পর্যায় সারণীতে বিস্তারিতভাবে ডিসকাস করব। তো আপাতত এটা তোমরা বুঝলে আয়নন বিভব কাকে বলে। তো হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে রিডবার্গ সমীকরণটা আমরা আগেই পেয়েছি, নিউ বার সমান আর জেড স্কোয়ারের, জেড এর মান 1 বলে এখানে আর বসাইনি, 1/n1² - 1/n2²। তো আমরা দেখো এখান থেকে ব্যাক প্রসেসে আবার আগের সমীকরণে ফিরে গেছি। তাহলে নিউ বার সমান 1/λ, আর এর মানটা বসিয়ে দিচ্ছি 2π² m⁴/CHQ, যেখান থেকে আরটা পেয়েছিলাম সেই ইকুয়েশনটা আবার বসেছি, আবার সেইটাকে এখানে ট্রান্সফার করে, মানে আগের যে প্রসেসে রিডবার্গ সমীকরণটা যেটা এস্টাবলিশ করছি তার ঠিক ব্যাক প্রসেসে আমরা একইভাবে ডেল্টা ই সমান 2π² m⁴/H² × 1/n1² - 1/n2², যেটা স্টার্টিং আমাদের ছিল সেটা আবার ফিরে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ একটা এনার্জি ডিফারেন্স এই সমীকরণে। তাহলে আমরা কি পেলাম না, এই যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষপথ মানে একটাই ইলেকট্রন, তাহলে n1 = 1, আর কোথায় নিয়ে যেতে হবে, অসীমে নিয়ে যেতে হবে। তাহলে 1 নম্বর থেকে অসীমে নিয়ে যেতে হচ্ছে, তাহলে n1 = 1 আর n2 = ইনফিনিটি বসালে হাইড্রোজেন পরমাণু কী পাবো না, সেটাই হচ্ছে আয়নন বিভব, আয়নোসেন পোটেনশিয়াল, সেটা পাবো। তাহলে যেটা আয়নন বিভব সমান যে 2π², পায়ের মান বসাও, মাস অফ ইলেকট্রন বসাও, ইলেকট্রনের চার্জ বসাও সিজিএস পদ্ধতিতে, অবশ্যই এইচ এর মান বসাও সিজিএস পদ্ধতিতে, দিয়ে n1 তাহলে 1 বসাও, 1² আর n2 কোথায় বসাতে, ইনফিনিটি, অসীমে নিয়ে যেতে হবে, তাহলে ইনফিনিটি², 1/∞ মানে 0, তোমরা জানো। মানটা বসালে দাঁড়াচ্ছে 2.172 × 10⁻⁻11 আর্ক। এটাকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে ট্রান্সফার করি তাহলে হবে 13.6 ইলেকট্রন ভোল্ট, কারণ আমরা জানি 1 আর্ক মানে 1 আর্ক = 6.242 × 10⁻11 ইলেকট্রন ভোল্ট। এইভাবে আমরা এটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তো এটা ক্যালকুলেট করে দেখবে, একটু হেরফের হতে পারে, কারণ এটাকে অনেক জায়গায় কোনো বইয়ে 9.11ও লেখা আছে, সেই জন্য এটা কখনো এই মানটা ভ্যালুটা দাঁড়ায়, কখনো দাঁড়ায় 13.54 ইলেকট্রন ভোল্ট কোনো বই আছে, আর এখানে আমি করছি 13.6, মোরলেস একই, এবং কোনোটাই ভুল নয়, দুটোই সঠিক। যেমন তুমি এখানে মানটা বসাবে সেই অনুযায়ী ক্যালকুলেট করে তোমরা এটা বসাবে। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখবে ক্যালকুলেটারে যে এটা আসছে কি না, যদি না আসে আমাকে পরের দিন বলবে, আমি এটা নিয়ে ডিসকাস করে দেবো। তাহলে এই হচ্ছে হাইড্রোজেন পরমাণুর আয়নন বিভবের মান, ইলেকট্রন ভোল্ট এককে, এটাই বেশি মনে রাখবে। আর এটা মনে রাখবে আর্ক থেকে ইলেকট্রন ভোল্ট ট্রান্সফার করতে গেলে
কিভাবে এই মানের সাহায্যে ট্রান্সফার করা যায়। ওকে, আমি এখানে যেটা বলতে চাইছিলাম, এই যে এটা কেন লেখা আছে না, দেখো এখানে তুমি আর এর মানটা সরাসরি বসিয়েও এই আয়নন বিভবের মানটা নির্ণয় করতে পারবে না। দেখো আর এর মান বসিয়ে কি করে পাবো না, আমার তো চাই ডেল্টা ই, তাহলে এখানে নিউ বার আছে, নিউ বার সমান আর ইন্টু 1/n1² মাইনাস 1/n2²। এখানে ধরো তুমি সিএইচ গুণ করে দিলে, সিএইচ, তাহলে সিএইচ নিউ বার সমান হবে আর সিএইচ 1/n1² মাইনাস 1/n2²। তো সিএইচ নিউ বার মানে কি, সিএইচ নিউ বার সমান হচ্ছে সিএইচ নিউ বার সমান 1/λ। আর দেখো সি বাই ল্যামডা, তাহলে সি বাই ল্যামডা ইন্টু এইচ, সি বাই ল্যামডা মানে কি নিউ, নিউ সমান সি বাই ল্যামডা, এইচ নিউ, তাহলে এইচ নিউ মানে কি ডেল্টা ই। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, ডেল্টা ই সমান, দেখো সিএইচ ল্যামডা যেটা এখানে বসালাম, তাহলে সিএইচ ল্যামডা মানে ডেল্টা ই, তাহলে ডেল্টা ই সমান কি হলো আর সিএইচ, যেটা সিএইচটা গুণ করতে বাধ্য হয়েছিলাম যাতে করে ডেল্টা ইটা আসে, তাহলে সমান হবে আর সিএইচ 1/n1² মাইনাস 1/n2²। তাহলে আলটিমেট কি দাঁড়ালো, ডেল্টা ই সমান আর ইন্টু সি ইন্টু এইচ 1/n1² মাইনাস 1/n2²। এইভাবে করার পর তাহলে তুমি কি করবে, আর এর মান বসাবে 1096 কত বলেছিলাম, 109677, ঠিক আছে, সেন্টিমিটার ইনভার্স। আর এর মান বসাবে, সি এর মান ভেলোসিটি অফ লাইট, আর সি এইচ, এইচ হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, সিজিএস পদ্ধতিতে বসাবে, আর n1 এর মান বসাবে 1, n2 এর মান বসাবে ইনফিনিটি, বসিয়েও দেখবে ওই কিন্তু 13.6 ইলেকট্রন ভোল্টই আসবে। প্রথমে সিজিএস পদ্ধতিতে যা বসাবে আর্ক, তারপরে সেখান থেকে ইলেকট্রন ভোল্ট করে নেবে, একই মান আসবে, এইভাবেও করা যেতে পারে, তাই আমি এটা পাশে বোঝানোর চেষ্টা করেছি। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা আসছি হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগের রাশিমালাটা কেমন হবে। তাহলে বোর তত্ত্ব অনুযায়ী আমরা জানি যে mvr সমান nh/2π, এটা প্রথমেই আমরা জানি প্রথম তত্ত্ব থেকে, স্বীকার্য বিষয় থেকে। তাহলে আর সমান কী হবে, nh/2πmv, এটা 1 নম্বর সমীকরণ ধরেছি। আবার আর মানে হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা আমরা জানি n² h² বা 4π² mz²। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ যদি আমরা তুলনা করি দুটো আর এর মধ্যে, তাহলে কি দাঁড়াচ্ছে, nh/2πmv সমান n² h² বাই 4π² mz²। তাহলে 1/v সমান কি দাঁড়ালো, 1/v, বাকি কাটাকাটি করে যেটা দাঁড়ালো 1/v সমান nh/2πz²। তাহলে vn মানে nতম কক্ষ বলে vn লিখেছি, তুমি শুধু ভিও লিখতে পারো। vn সমান কি দাঁড়ালো না 2πz² মানে উল্টে দিয়েছি জাস্ট, বাই nh। এটা হচ্ছে nতম কক্ষে ঘূর্ণায়মান কোনো একটি ইলেকট্রনের গতিবেগের রাশিমালা। যদি হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে বলো এটা কি হবে না, হাইড্রোজেন পরমাণু ক্ষেত্রে শুধুমাত্র কি হবে, জেডটা 1 হবে, তাহলে রাশিমালাটা হবে, জেডটা উড়িয়ে দাও তাহলে 2π² ওকে, এটা গতিবেগের রাশিমালা গেল। নেক্সট আমরা আসছি, এগুলো কিছু ক্ষেত্রে তোমাদের কাজে লাগতে পারে বিভিন্ন প্রবলেম সলভ করার ক্ষেত্রে। না এনতম কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা কী করে নির্ণয় করব না, আবর্তন সংখ্যা নির্ণয় করতে গেলে তার বেগটাকে পরিধি দিয়ে ভাগ করতে হবে। তাহলে বেগের রাশিমালা আমরা পেয়ে গেছি আগে, পরিধি মানে হচ্ছে 2πr, কারণ আমরা জানি বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে ইলেকট্রনগুলি, তাহলে 2πr, সেই 2πr এর জন্য যা ভ্যালু দরকার সেটা বসিয়ে দিবে, তাহলে তোমরা আবর্তন সংখ্যা পাবে, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। আবার নেক্সট দেখো, এনতম কক্ষে আবর্তনশীল একটি ইলেকট্রনের পূর্ণ আবর্তনে সৃষ্ট তরঙ্গের সংখ্যা কতগুলো হবে। তো আমরা জানি mvr সমান nh/2π, তাহলে n সমান কী হবে, এটাকে ওদিকে ট্রান্সফার করে দাও, mvr বাই h/2π সমান 2πr, মানে 2πটাকে উপরে তুলে দিয়েছি, তাহলে 2πr বাই h/mv, এটাকে জাস্ট এইভাবে ডেকোরেট করেছি, মানে এইটাকে উপরে তুলেছি, এটাকে নিচে নামিয়েছি, ব্যাপারটা একই। দেখো এটা উপরে তুললে সে 2πr ইন্টু mv, মানে একই ব্যাপারটা দাঁড়াবে। এটা যদি উপরে তুলি সে 2πr ইন্টু mv, মানে ব্যাপারটা একই। তাহলে এটা 2πrটাকে উপরে তুলেছি, mvটাকে নিচে তুলেছি, কেন না সমান 2πr মানে পরিধি, আর h/mv মানে হচ্ছে ল্যামডা। এটা কোথা থেকে পেলাম না, এটা হচ্ছে ডি ব্রগলি ইকুয়েশন, ল্যামডা সমান h/p, p মানে হচ্ছে মোমেন্টাম, ভরবেগ, mv, তাহলে ল্যামডা সমান h/mv, এটা ডি ব্রগলি ইকুয়েশন থেকে পেয়েছি। এটা এখন আমরা পড়িনি, আমরা পরবর্তী ক্লাসে পড়বো, তখন তোমরা বুঝতে পারবে। তাহলে এই যে n, এটা হচ্ছে এই পূর্ণ আবর্তনে সৃষ্ট তরঙ্গের সংখ্যা। n সমান তাহলে কী পেলাম, এই তরঙ্গের সংখ্যা সমান পরিধি বাই ল্যামডা। দেখো এখানে তাহলে পরিধি সমান আমরা জানি 2πr, আর তরঙ্গের সংখ্যা n, আর ইন্টু ল্যামডা, তাহলে 2πr সমান n ল্যামডা। এই সমীকরণটা হয়তো তোমাদের প্রতিষ্ঠা করতে কখনো বললো, তখন তোমরা প্রতিষ্ঠা করতে পারবে যে 2πr সমান n ল্যামডা। এখান থেকে আমরা কী নির্ণয় করতে পারবো না, তরঙ্গের সংখ্যা। nতম কক্ষে আবর্তনশীল একটি ইলেকট্রনের পূর্ণ আবর্তনে কতগুলো তরঙ্গ সৃষ্টি করতে পারবে সেই সংখ্যাটা নির্ণয় করতে পারবো। ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। এই সংক্রান্ত বিভিন্ন প্রবলেম তোমরা সলভ করবে, বা যদি কিছু বই টই থাকে সেই বই অনুযায়ী তোমরা এই ইকুয়েশনগুলোর সাহায্যে যা করা যায়, যে সমস্যাগুলো সমাধান করা যায় সেগুলো তোমরা ট্রাই করবে। আমি পরের দিন নেক্সট ক্লাসে তোমাদের কিছু প্রবলেম দেবো। আজ এতদূর পর্যন্তই থাক।
ওকে, ভালো থেকো সবাই, বাই।